নমস্কার। সাকসেস এডুকেশন কেয়ার অ্যান্ড লার্ন ফর সাকসেসের পক্ষ থেকে সকল সুধী দর্শক ও শ্রোতাদের অভিনন্দন জানাই। আমাদের প্রতিষ্ঠানের আজকের নিবেদন নালন্দা পৃথিবীর প্রাচীনতম আধুনিক বিশ্ববিদ্যালয়ের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা। সাধারণভাবে বিশ্ববিদ্যালয় বলতে আমরা বুঝি যেখানে শিক্ষার্থীরা বিশ্বের যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে এবং সেখান থেকে নতুন জ্ঞানের উদ্ভব ঘটাতে সক্ষম হয়। নতুন জ্ঞানের উদ্ভব ঘটাতে হলে সেটি অবশ্যই পুরনো জ্ঞানের সাথে সংঘাতপূর্ণ অথবা অপূর্ণ হতে হবে, অর্থাৎ পুরনো জ্ঞানের যে সমস্যাদি রয়েছে তা চিহ্নিত করে সমাধানের মাধ্যমে নতুন জ্ঞান আরোহণ সম্ভব। যে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা নতুন জ্ঞান আরোহণের লক্ষ্যে কাজ করে থাকে সেসব বিশ্ববিদ্যালয়কে বলা হয় আধুনিক গবেষণা কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়। পূর্বে বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র পাঠদানের কেন্দ্র হিসাবে বিবেচনা করা হলেও বর্তমানে বিশ্বের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় পাঠদান এবং নতুন জ্ঞানের উদ্ভবের লক্ষ্যে কাজ করে থাকে। আধুনিক বিশ্ববিদ্যালয়ের ধারণা সর্বপ্রথম নিয়ে আসেন জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট এবং ভাষাতাত্ত্বিক ভিলহাল্ম হামবোল্ট। কান্ট মনে করেন কোনো বিষয়ে একটি সত্যই সার্বিক সত্য, অর্থাৎ কোনো একটি বিষয় প্রমাণিত হলে তা স্থান কাল ও পাত্রভেদে সকল স্থানেই সত্য এবং প্রযোজ্য। অন্যদিকে ভাষাতাত্ত্বিক হামবোল্টের আধুনিক বিশ্ববিদ্যালয়ের ধারণা অনুযায়ী গবেষণা কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ের কাজ শুধুমাত্র জ্ঞান লাভ করে তা ব্যাখ্যা করা নয়, প্রাপ্ত জ্ঞানের বর্তমান অবস্থা সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি এর সমস্যা নির্ণয় করে সমাধান অনুসন্ধান করা। এক্ষেত্রে কোনো জ্ঞানের পক্ষেই সার্বিক বা চিরস্থায়ী হবার সুযোগ থাকে না। সে কারণে আধুনিক বিশ্ববিদ্যালয়ের জনক হিসাবে হামবোল্টের নামই এগিয়ে থাকে। পৃথিবীর অন্যতম প্রাচীন মহাবিহার বা বিশ্ববিদ্যালয় নালন্দা বর্তমান ভারতের বিহারের মগধে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এশিয়ার অন্যতম সমৃদ্ধ এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হয় 413 খ্রিস্টাব্দে। ইতিহাস ঘেঁটে দেখা যায় সে সময় এ অঞ্চলের গুপ্তদের শাসনকাল চলছিল। সে অনুযায়ী নালন্দার প্রতিষ্ঠাতা হিসাবে সম্রাট কুমারগুপ্তকেই ধরে নেওয়া হয়। পরবর্তীতে পাল রাজাদের আমলে শিক্ষা দীক্ষায় বেশ অগ্রগতি লাভ করে নালন্দা। ধর্মপালের সময়ে বিক্রমশিলা, সোমপুর ও অদন্তপুরী প্রতিষ্ঠিত হলে তা নালন্দা মহাবিহারের জ্ঞানচর্যার গতিকে আরও ত্বরান্বিত করে। পূর্বের সেই সোমপুর বর্তমান বাংলাদেশের পাহাড়পুরে অবস্থিত, অর্থাৎ নালন্দার কল্যাণে সেই সময় থেকেই বাংলাদেশের ভূখণ্ডে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক জ্ঞান চর্চা শুরু হয়। সে বিবেচনার গবেষক সৈয়দ নিজামের বক্তব্য অনুযায়ী সোমপুরকে বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসাবে আখ্যায়িত করলে বোধ হয় ভুল হবে না। নালন্দা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দেন চৈনিক পর্যটক হিয়েংসান। তার বক্তব্য থেকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের উত্থান পতন সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়। চতুর্থ দশকের দিকে প্রতিষ্ঠাপ্রাপ্ত এই প্রতিষ্ঠানের কার্যক্রমের ধারা দ্বাদশ শতক কিংবা তার পরবর্তী বেশ কিছু সময় পর্যন্ত চলমান ছিল। হিয়েংসানের অবস্থানকালে নালন্দায় প্রায় 6000 শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের খবর পাওয়া যায়। সপ্তম শতকের দিকে নালন্দা শিক্ষা দীক্ষায় সবচেয়ে বেশি
পূর্বগামিতা লাভ করেছিল বলেও ধারণা করা হয়। প্রায় 100 শ্রেণীকক্ষ এবং শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা সহ সে সময় প্রায় 2000 শিক্ষক এবং 20,000 শিক্ষার্থীর সমন্বয়ে তৎকালীন পৃথিবীতে জ্ঞান চর্চার সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসাবে নালন্দার আত্মপ্রকাশ ঘটেছিল। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা তখন নালন্দায় শিক্ষা গ্রহণ করতে আসে। কোরিয়া, চীন, জাপান, ইন্দোনেশিয়া, ইরান, তুরস্ক, তিব্বত সহ আরও বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীবৃন্দের সমন্বয়ে মুখরিত থাকত নালন্দার ক্যাম্পাস। শিল্প জ্ঞান সমৃদ্ধ এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিতর্ক এবং সভা অনুষ্ঠান আয়োজন করার জন্য ছিল বিশেষ কক্ষ, এবং সে কক্ষগুলো শুধুমাত্র এসব কাজেই ব্যবহার করা হতো। নালন্দার সমৃদ্ধ ইতিহাস ব্যাখ্যা করতে গেলে সবার আগে নালন্দার লাইব্রেরি সম্পর্কে জানা প্রয়োজন। প্রাচীন আমলে বৌদ্ধ ধর্ম সম্পর্কে জ্ঞান লাভের জন্য শিক্ষার্থী গবেষকদের জন্য নালন্দার বিকল্প ছিল না। পাল রাজাদের পৃষ্ঠপোষকতায় এবং তাদের উদার নৈতিকতার দরুন নালন্দা পেয়েছিল বিশাল এক সমৃদ্ধ সংগ্রহ। নালন্দার সংরক্ষিত পুস্তকের সঠিক সংখ্যা জানা না গেলেও ধারণা করা হয় সেখানে প্রায় 90 লক্ষাধিক পুস্তক সংরক্ষিত ছিল। গ্রন্থাগার 3টি পৃথক দালানের বিস্তৃত ছিল। এদের নামকরণ করা হয় রত্নসাগর, রত্নদধি এবং রত্নরঞ্জক নামে। এদের মধ্যে রত্নদধির ছিল প্রায় 9 তলা বিশিষ্ট ভবন। এসব গ্রন্থাগারে শুধুমাত্র ধর্মভিত্তিক পুস্তকের পাশাপাশি ব্যাকরণ, ন্যায়শাস্ত্র, সাহিত্য, জ্যোতিষবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান ও ভেষজ বিজ্ঞান সম্মিলিত গ্রন্থগুলিও ছিল। বার্লিন বিশ্ববিদ্যালয়কে বিশ্বের প্রথম গবেষণা কেন্দ্রিক আধুনিক বিশ্ববিদ্যালয় বলা হয়ে থাকে। এর পূর্বে বিশ্ববিদ্যালয় ছিল পাঠদান কেন্দ্রিক। তখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পাঠদানের মাধ্যমে তার উন্নত শিক্ষার বিকাশকে ত্বরান্বিত করার পাশাপাশি প্রশিক্ষণমূলক শিক্ষা পদ্ধতির মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার চেষ্টা করা হতো। 1809 সালে গবেষণা কার্যক্রম চালাবার উদ্দেশ্যে বার্লিন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জ্যেষ্ঠ এবং শিক্ষার্থীদের তরুণ গবেষক বলা হতো। মূলত জ্ঞানের যে কোনো শাখায় কোনো তত্ত্ব বা বিষয়ে সংঘাতপূর্ণ বা স্ববিরোধিতাপূর্ণ সমস্যা চিহ্নিত করে তা সমাধান করাই ছিল গবেষণা কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ের কাজ। তবে তখনও পর্যন্ত তা পূর্ণতা পায়নি, কেননা সে সময় সম্ভ্রান্ত এবং ধনী পরিবারের সন্তানরাই এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেত। পরবর্তীতে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলিতে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের শিক্ষার সুযোগ দেওয়া হয়। নালন্দা মহাবিহারে প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল জ্ঞানের বিস্তার, প্রসার এবং উদ্ভব, অর্থাৎ এর প্রতিষ্ঠার প্রয়াস এবং উদ্দেশ্যগত দিক দিয়ে বিশ্ববিদ্যালয়ের ধারণার কোনো পার্থক্য নেই। আধুনিক বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞা অনুযায়ী বিশ্ববিদ্যালয়কে অবশ্যই গবেষণার কাজ করতে হবে, আর নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মূল কাজই ছিল নতুন জ্ঞানের অন্বেষণ। কেননা নালন্দা শিক্ষার্থী অধ্যাপকবৃন্দ কোনো জ্ঞানকেই সার্বিক জ্ঞানের মনে করতেন না। তারা সকল সত্যকেই আংশিক সত্য মনে করতেন, যাতে সংস্কৃত ভাষায় সংগৃহীত বলা হয়, এবং সকল জ্ঞানকে সংগৃহীত ধরেই তারা নতুন জ্ঞানের আহরণের পথে অগ্রসর হতেন, যা বর্তমানে আধুনিক বিশ্ববিদ্যালয়ের মূল ভিত্তি। তৎকালীন নালন্দার জ্ঞান অর্জন ছিল সকলের জন্য উন্মুক্ত। কোন ধরনের শ্রেণী, লিঙ্গ, বর্ণগত বৈষম্যের উপস্থিত সেখানে ছিল না।
হিয়াংশানের বক্তব্য অনুসারে জানা যায়, তখন প্রতিটি 10 জনের মধ্যে 2 জন নালন্দার শিক্ষার সুযোগ পেত এবং তা ছিল মেধার ভিত্তিতে। প্রাচীন নালন্দার এসব বৈশিষ্ট্য বর্তমানকালের আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় পশ্চাৎপদ ছিল না, বরঞ্চ কালের প্রেক্ষাপটে তা ছিল অত্যন্ত আধুনিক এবং উন্নত। সময় বিবেচনার নালন্দাকে তাই পৃথিবীর প্রাচীনতম আধুনিক বিশ্ববিদ্যালয় হিসাবে আখ্যা দেওয়া যায়। নালন্দা হয়তো শুধুমাত্র ইতিহাসের পাতাতেই স্থায়ী হতে পারত, তবে একে পুনরায় জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করেন ভারতের প্রয়াত রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম। তার একান্ত প্রচেষ্টার ফলে আবারও প্রাণ ফিরে পেতে যাচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। ভারতীয় পার্লামেন্ট 2010 সালে এটি বিল পাশের মাধ্যমে পুনরায় এর শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রায় 800 বছর পর নির্ধারিত কিছু বিষয়ের ওপর ভিত্তি করে শুরু হচ্ছে নালন্দার পূর্ণযাত্রা। প্রাথমিকভাবে ভাষাতত্ত্ব, ইতিহাস, পররাষ্ট্রনীতি, পরিবেশবিদ্যা বিষয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। এর শিক্ষাদান পদ্ধতি গবেষণা কেন্দ্রিক। সে কারণে দেশ বিদেশের হাজারো আবেদন থেকে বাছাই করে 15 জন শিক্ষার্থী সেখানে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। আচার্য হিসাবে দায়িত্ব পালন করছে নোবেল বিজ্ঞানী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। কোটি কোটি টাকা খরচ করে নালন্দার অবকাঠামো উন্নয়ন করা হলেও এখনো মূল ক্যাম্পাস শিক্ষার্থীদের পদচারণ ঘটেনি। ধ্বংসপ্রাপ্ত নালন্দার মহাবিহার থেকে কয়েক কিলোমিটার দূরে এক কনভেনশন সেন্টারে বর্তমানে ক্লাস করছে নালন্দার শিক্ষার্থীরা। খুব শীঘ্রই মূল ক্যাম্পাস ক্লাস শুরু হবে বলে জানিয়েছে নালন্দার মেন্টরেরা। পশ্চিমা বিশ্ব যখন পাঠদান কেন্দ্রিক বিশ্ববিদ্যালয় ধারণা থেকে বের হয়ে আধুনিক গবেষণা কেন্দ্রিক বিশ্ববিদ্যালয় নির্মাণের দিকে ঝুঁকছে, তখন নালন্দার মতো ধ্বংসপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় মহাকালের সাক্ষী হয়ে আছে। আধুনিক বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন হিসাবে পশ্চিমা দেশগুলিকে কৃতিত্ব দেওয়া হলেও এদের হাজারো বছর পূর্বে ভারতবর্ষের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর প্রথম এবং বর্তমানকালের প্রাচীনতম আধুনিক বিশ্ববিদ্যালয় নালন্দা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।